নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প স্বপন বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের বিচিত্র নারী। এদেরই মধ্যে একজন হলেন রাজনন্দিনী রাজ্যশ্রী। সারা আকাশ জুড়ে অন্ধকার, একটা তারাও দেখা যায় না। কদিন ধরেই আকাশটা মুখ ভার করে আছে। প্রাসাদ অলিন্দে নিঃশব্দে দাঁড়িয়ে ওই অন্ধকারে চোখ রেখে নিজের জীবনের কথাই ভাবছিল রাজ্যশ্রী। রাজনন্দিনী রাজ্যশ্রী। তার মনটাও আজ ওই নিশীথ প্রকৃতির মতোই ভারাক্রান্ত। সেখানে একটাও আলো নেই। তাই আজকাল সারা রাত ঘুমোতে পারে না এই রাজদুহিতা। ক্লান্তিতে দু চোখের পাতা বুজে এলেও দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তখন একাকী বেশে সারা রাত দাঁড়িয়ে থাকে প্রাসাদ অলিন্দে এই অন্ধকার অমানিসার দিকে দৃষ্টি মেলে। জীবনের কতটুকুই বা তার কেটেছে। প্রথম যৌবনের ঢলঢল লাবণী এখনও তার অঙ্গ জুড়ে। রূপে তার আগুন নেই, আছে চন্দ্রকিরণের স্নিগ্ধতা। যদিও তা ওই আকাশের কুমুদিনীর মতোই কালো মেঘের ছায়ায় আচ্ছন্ন। অথচ এমন তো হবার কথা ছিল না। তার শুভ জন্ম মুহূর্তটি ছিল কত আনন্দময়। থানেশ্বরের প্রবল প্রতাপান্বিত মহারাজ প্রভাকর বর্ধনের দুই পুত্র রাজ্যবর্ধন আর হর্ষবর্ধনের জন্মের পর যখন মাতা যশোমতীর কোল আলো করে রাজ্যশ্রী এলো, সারা রাজ্য জুড়ে তখন সে কি উৎসবের ধুম। আলো করা রূপ নিয়ে অনিন্দিতা রাজ্যশ্রী একটু একটু করে বড় হচ্ছিল। সকলের শুভকামনা আর আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক যেন সেই ছোট্ট মেয়েটি। তার যেমন রূপ তেমনি গুণ। নৃত্যগীত বাদ্য সর্ববিষয়ে সে হয়ে উঠেছিল পটীয়সী। রাজ্যশ্রীর রূপগুণের খ্যাতি রাজ্য ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে পড়েছিল। পিতা প্রভাকর বর্ধন কন্যার জন্য উপযুক্ত পাত্রই নির্বাচিত করলেন। কনৌজের তরুণ নৃপতি গ্রহবর্মা। রাজ্যশ্রী উপযুক্ত স্বামীর কণ্ঠে বরমাল্য অর্পণ করল। বিবাহের পর ওদের দুজনের দিন কাটতে লাগলো স্বপ্নমধুর আবেশে। কিন্তু সে স্বপ্নের দিন যেন বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল। দুর্ভাগ্যের করাল ছায়া একের পর এক থানেশ্বর ও কনৌজের উজ্জ্বল দিনগুলিকে গ্রাস করতে শুরু করল। প্রথম ইন্দ্রপাত ঘটল প্রভাকর বর্ধনের মৃত্যুতে। হঠাৎ রোগাক্রান্ত হয়ে থানেশ্বরের মহারাজাধিরাজ প্রভাকর বর্ধন রাজ চিকিৎসক সুসেনের সকল প্রচেষ্টা ব্যর্থ করে ইহলোক ত্যাগ করলেন। রাজলক্ষ্মী যশোমতী সহমৃতা হলেন। বড় ছেলে রাজ্যবর্ধন তখন দূর উত্তর সীমান্তে বর্বর হুন শক্তির সঙ্গে যুদ্ধে ব্যাপৃত। ছোট ছেলে হর্ষবর্ধন তক্ষশিলায় গুরুগৃহে পাঠরত, আর রাজ্যশ্রী তার স্বামীর ঘর কনৌজে। তড়িৎ গতিতে খবর ছড়িয়ে পড়ল, রাজ্যবর্ধন ইতিমধ্যে হুন শক্তিকে প্রায় পর্যদস্ত করে ফেলেছে। দ্রুত লড়াই শেষ করে থানেশ্বরে ছুটে এলেন রাজকুমার। হর্ষ তক্ষশিলা থেকে এলেন রাজধানীতে। রাজধানীতে তখন শুধু কান্নার রোল, প্রজাগণের ঘরেও অশ্রুর বেগ।
রাজা ছিলেন তাদের পরম প্রিয়। রাজ্যশ্রীর কাছে পিতা এবং মাতার মৃত্যুর খবর পৌঁছল, কিন্তু পিতা মাতার জন্য শোকের অবকাশটুকু মিলল না। তার আগেই ঘটল চরম বিপর্যয়। মালবরাজ দেবগুপ্ত অনেক দিন থেকেই থানেশ্বর কনৌজের এই হৃদ্যতার বন্ধনকে সন্দেহের চোখে দেখছিলেন। এতদিন সে ছিল শুধু সুযোগের অপেক্ষায়। এইবার অবকাশ পেতেই মালবের সেনাবাহিনী এসে ঝাঁপিয়ে পড়ল সম্পূর্ণ অপ্রস্তুত কনৌজের ওপর। লড়াই করতে গিয়ে প্রাণ হারালেন কনৌজরাজ গ্রহবর্মা। দেবগুপ্ত তাতেও নিবৃত্ত হল না। অনিন্দ সুন্দরী কনৌজ মহিষীকে দেখে সে মুগ্ধ, তাই তাকে তার অঙ্কশাহিনী হওয়ার প্রস্তাব করল। এ কুপ্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল রাজ্যশ্রী। ক্রুদ্ধ দেবগুপ্ত তাই তাকে নিক্ষেপ করল কারাকক্ষে। রাজ্যশ্রীর জীবনের সব দীপশিখা যেন এক দুরন্ত ঝড়ের তাণ্ডবে নিভে গেল। হায় হতভাগিনী! জন্ম মুহূর্ত থেকে সে কোনোদিন দুঃখের মুখ দেখেনি। অন্যায় অবিচার কাকে বলে জানে না। তার অন্তর জুড়ে ছিল অফুরন্ত ভালোবাসা আর প্রেমের আবেগ। তার সবটুকু দিয়ে সে ভরিয়ে রেখেছিল তার সংসার। তবে কোন অভিশাপে অভিশপ্ত হলো তার জীবন! কি দুঃসহ দিনগুলি কেটেছে কারাগারে, প্রতি মুহূর্তে মৃত্যুর অধিক যন্ত্রণা। মালবের লম্পট রাজ্যলোলুপ দেবগুপ্ত কত ছলে যে তাকে প্রলোভন দেখিয়ে তার নারীত্ব লুট করতে চেয়েছে তার সীমা সংখ্যা নেই। অবশেষে ভয় পর্যন্ত দেখিয়েছে। কিন্তু কিসের ভয়? কারাগারে বসে রাজ্যশ্রী তো শুধুমাত্র মৃত্যুই কামনা করেছে। সেদিন তার মৃত্যু ছাড়া কী বা তার কাম্য হতে পারে? হয়তোবা কারাকক্ষের প্রস্তর দেয়ালে মাথা কুটেই নিজেকে রক্তাক্ত করে মৃত্যুবরণ করত এই নারী। কিন্তু তার আগেই আবার রাজনৈতিক পালাবদল ঘটল। রাজ্যশ্রীর বড় ভাই থানেশ্বরের নতুন রাজা রাজ্যবর্ধন তস্কর দেবগুপ্তকে পরাজিত এবং নিহত করলেন। কিন্তু নিজে নিহত হলেন গৌর অধিপতি শশাঙ্কের হাতে। শশাঙ্ক? গৌররাজ শশাঙ্ক? নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতির সমুদ্রে বিচিত্র তরঙ্গ ওঠে। শশাঙ্ক মালবরাজ দেবগুপ্তের সহযোগী, রাজ্যশ্রীর বড় ভাই রাজ্যবর্ধনের হত্যাকারী। থানেশ্বরের সভাকবি বাণভট্ট শশাঙ্ককে অভিহিত করেছেন গৌর ভুজঙ্গ রূপে। শশাঙ্ক নাকি বৌদ্ধ বিরোধী শত্রু ত্রাস। কিন্তু এছাড়াও শশাঙ্কের আরও একটা রূপ আছে। তার পরিচয় জেনেছে শুধু রাজ্যশ্রী। গৌরাধিপের পরম শত্রুর একমাত্র ভগ্নী। সেদিনকার কথা কোনোদিনই ভুলবে না রাজ্যশ্রী। কারাগারে বসেই যুদ্ধের যাবতীয় খবর পাচ্ছিল রাজ্যশ্রী। রাজ্যবর্ধনের হাতে শয়তান দেবগুপ্তের নিধন সংবাদ শুনে সেই চরম দুঃখের দিনেও মনে যেমন কিছুটা শান্তির প্রলেপ লেগেছিল, গৌর ভুজঙ্গ শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের মৃত্যুর খবরে তেমনি নতুন করে ভেঙে পড়েছিল রাজ্যশ্রী। এরপর খবর এলো শশাঙ্ক কনৌজ পর্যন্ত এগিয়ে এসে প্রাসাদ দখল করেছেন। তারপর একদিন কারাকক্ষের লৌহ কপাট খুলে গেল। সশস্ত্র রক্ষীসহ প্রবেশ করলেন এক দীর্ঘ রাজপুরুষ। বয়সে প্রৌঢ়,
কিন্তু এখনও সুগঠিত দেহে যৌবনোচিত তেজস্বিতা, বৃষস্কন্দ, দৃঢ় গ্রীবা, দু চোখের দৃষ্টিতে দীপ্ত পৌরুষ। এমন মানুষের সামনে অবনত হওয়া ছাড়া উপায় থাকে না। রাজনন্দিনীও মাথা নত করেছিল। তুমিই রাজ্যশ্রী, প্রয়াত মহারাজ প্রভাকর বর্ধনের একমাত্র কন্যা, গ্রহবর্মার মহিষী? জলদ গম্ভীর স্বরে প্রশ্ন করেছিলেন সেই রাজপুরুষ। কোনো ক্রমে মাথা নেড়েছিল রাজ্যশ্রী। তার দু চোখে অশ্রু টলটলিয়ে উঠেছে। কয়েক মুহূর্ত আগন্তুক রাজ্যশ্রীর মুখপানে তাকিয়ে থাকেন, তারপর বলেন, আশা করি আমি কে তা এতক্ষণে তুমি অনুমান করেছ। আমি গৌরধিপতি শশাঙ্ক। বর্তমানে আমার রাজ্যসীমা কনৌজ পর্যন্ত বিস্তৃত। রাজ্যশ্রী কথা বলে না, তার দু চোখে অশ্রু তখন আর বাধা মানছে না। তুমি অনিন্দিতা। হঠাৎ রাজ্যশ্রী অনুভব করল ওই কঠিন মানুষটার কণ্ঠস্বর কেমন অদ্ভুত কোমল হয়ে উঠেছে। গৌরধিপতি বললেন, মালবরাজ দেবগুপ্তের সঙ্গে রাজনৈতিক প্রয়োজনে আমার সখ্যতা ছিল ঠিকই, কিন্তু আমি জানি তার স্বভাব। তোমাকে বন্দি করে সে অপরাধ করেছে। দেবাদিদেব মহাদেবের অভিশাপে সে তার প্রতিফলও পেয়েছে। নারী মহাশক্তির অংশ। নারীর অবমাননাকারী কখনোই তার বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারে না। এসব কি শুনছে রাজ্যশ্রী? তার পরম শত্রু দেবগুপ্তের সুহৃদ রাজা শশাঙ্কই কি এসব কথা বলছেন? এসব কথার পিছনে কোনো কপট অভিপ্রায় নেই তো? তোমায় আমি মুক্তি দিলাম রাজনন্দিনী। যদি তুমি চাও আমি এখনই তোমায় তোমার ভ্রাতার রাজ্য থানেশ্বরে পাঠিয়ে দেব, কিংবা, কথাটা শুনেই চমকে মুখ তুলে তাকালো রাজ্যশ্রী। বলে, কিংবা তোমার হাতেই এই রাজ্যের ভার অর্পণ করে ফিরে যাব সীমান্ত পেরিয়ে। অনুকম্পা? অজান্তেই বোধ করি কথাটা বেরিয়ে এসেছিল রাজ্যশ্রীর কণ্ঠ থেকে, কিন্তু এ কথাটা তার পক্ষে মনে হওয়া অস্বাভাবিক তো নয়। গৌরবঙ্গের অধিকর্তা যে মানুষটি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যশ্রীকে প্রীতিস্নেহের পরাকাষ্ঠা দেখাচ্ছেন, তাঁর প্রশ্রয়েই তো মালবরাজ কনৌজ আক্রমণ করে রাজ্যশ্রীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছে। এমনকি ওই বৃষস্কন্দ পুরুষটির হাতেই লেগে রয়েছে তার পরম প্রিয় বড় ভাইয়ের রক্ত। না না, আমি আপনার অনুকম্পা চাই না মহারাজ। আপনি আমায় হত্যা করুন। গৌরাধিপ তখন নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজ্যশ্রীর পানে। রাজনন্দিনীর মনের ভাব অনুধাবন করে আর দাঁড়াননি সেই বিশাল দেহী পুরুষ। যেমন অকস্মাৎ এসেছিলেন তেমনিভাবেই বিদায় নিয়েছিলেন। এরপর আর কখনো গৌরধিপতির সঙ্গে দেখা হয়নি রাজ্যশ্রীর। কিছু সময়ের মধ্যেই তার মুক্তি ঘটেছিল কারাকক্ষ থেকে। সেনাপতি শ্রীগুপ্ত সৌজন্য সহকারে তাকে কারাকক্ষের বাইরে এনে জিজ্ঞাসা করেছিল কোথায় যেতে চায় সে। গৌররক্ষী দল তাকে সেখানেই পৌঁছে দিয়ে আসবে। হতভাগিনী রাজনন্দিনীর তখন আর কোথায় যাবে? স্বামীঘর শত্রু অধিকৃত, পিতার আশ্রয়ে পিতামাতা এমনকি বড় ভাইকেও সে আর দেখতে পাবে না। তবে কোন মুখে সে যাবে সেখানে?
রাজ্যশ্রীর অনুরোধে বিন্ধ্যারণ্যের এক পর্বত সংকুল এলাকাতেই গৌড় সৈন্যরা রাজ্যশ্রীকে জোনা কয়েক সহচরী সহ রেখে দিয়ে এসেছিলেন। রাজ্যশ্রী প্রজ্বলিত অগ্নিকুণ্ডে আত্মোদ্যান করে ইহজীবনের সব জ্বালা জুড়াবার আয়োজন করেছিল, কিন্তু সে স্বাদও পূর্ণ হল না। ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চে তখন অবতীর্ণ হয়েছেন রাজ্যশ্রীর কনিষ্ঠ ভ্রাতা হর্ষবর্ধন। সিংহাসনে বসেই তিনি আদরের ভগ্নী রাজ্যশ্রীর অনুসন্ধানে বেরোলেন। খুঁজতে খুঁজতে এসে পৌঁছলেন বিন্ধ্য পর্বতে। বিন্ধ্য পর্বতের অরণ্যে আগুন জ্বেলে রাজ্যশ্রী তখন আত্মাহুতি দিতে চলেছেন। ঠিক সেই মুহূর্তেই ভগ্নীর সঙ্গে সাক্ষাৎ ঘটল হর্ষবর্ধনের। তিনি ভগ্নীকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে এলেন থানেশ্বরে। তারপর দুরন্ত লড়াই শুরু হলো থানেশ্বর সৈন্যবাহিনীর সঙ্গে গৌড় বাহিনীর। হর্ষের প্রবল বিক্রম সহ্য করতে না পেরে শশাঙ্ককে কনৌজ ছেড়ে যেতে হলো। এরপর হর্ষ ছোট বোনকে অনুরোধ করলেন কনৌজের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে সে যেন তার স্বামীর স্থান পূর্ণ করে। কিন্তু রাজমহিষী রাজ্যশ্রী ততদিনে অনেক বদলে গেছে। জীবনের ভরাপাত্র আজ তার শূন্য। কোন আকাঙ্ক্ষায় সে রত্ন সিংহাসনে উপবেশন করবে? বৌদ্ধ ভিক্ষু দিবাকর মিত্রের কাছে দীক্ষা নিয়েছে রাজনন্দিনী, জীবনের নতুন অর্থের সন্ধানে। অতঃপর হর্ষবর্ধনই একযোগে থানেশ্বর আর কনৌজের সিংহাসনে আরোহণ করলেন। পুনরায় প্রজ্বলিত করলেন পোষ্যভূতি বংশের গৌরব দ্বীপ। কিন্তু এসব তো রাজনৈতিক হিসেব নিকেশের কথা। রাজ্যশ্রীর এসবের কি এসে যায়? তার জীবনের অঙ্কটাই এতদিনে সম্পূর্ণ বদলে গেছে। জীবনকে সে দেখতে শুরু করেছে সম্পূর্ণ আলাদা ভঙ্গিতে। প্রায় 1000 বছর আগে তথাগত বুদ্ধ যে কথা বলে গেছেন সেটাই তো পরম সত্য। আকাঙ্ক্ষাই মানুষের সকল দুঃখের মূল। রাজ্যশ্রীকে আকাঙ্ক্ষাও করতে হয়নি, তার আগেই সে সব পেয়েছিল। তাই হারাবার ব্যথাটাও বুকে বেজেছে বড় বেশি। আজ আর নতুন করে আকাঙ্ক্ষার ধন কিছুই নেই। তাই আর কোনো দিন কিছু হারাবে না রাজনন্দিনী। রাজ্যশ্রী ভগ্নী। রাজ্যশ্রীর দীর্ঘ অন্যমনস্কতা ভঙ্গ হয়। রাত কখন শেষ হয়ে এসেছে সে খেয়াল করেনি। পূব আকাশে উদিত হচ্ছে দিনমণি। আবির আলো ছড়িয়ে পড়ছে দিক বিদিকে। প্রাসাদ অলিন্দে এসে দাঁড়িয়েছেন হর্ষবর্ধন। বোন, আজও বুঝি ঘুমোসনি? রাজ্যশ্রী শুধু রাত জাগা ব্যথাতুর চোখ দুটি তুলে তাকায়, কথা বলে না। সবই অনুভব করে হর্ষ। বস্তুত পোষ্যভূতি বংশের এই নতুন রাজাটি বাইরে রাজা হলেও হৃদয়ে এক তপস্বী। রাজনীতির এই অনিবার্য স্রোত তাকে টেনে না আনলে হয়তো তার সারা জীবনটাই অতিবাহিত হতো শাস্ত্রচর্চায় কিংবা ধর্ম জিজ্ঞাসায়। ভগ্নী, তুই শুনে আনন্দিত হবি। এবছর কনৌজে আমি এক ধর্ম মহাসম্মেলনের সিদ্ধান্ত নিয়েছি। হর্ষবর্ধন ধীরে ধীরে বলতে থাকেন, সেই ধর্ম সম্মেলনে বৌদ্ধ ধর্ম ছাড়াও হিন্দু ও জৈন ধর্মের প্রখ্যাত শাস্ত্রবিদ এবং পণ্ডিতদের আমন্ত্রণ করা হবে। যোগ দেবেন অন্তত 20টি রাজ্যের রাজা।
সমস্ত ধর্মের মূল তত্ত্ব নিয়েই সেখানে আলোচনা হবে। আর প্রধান অতিথিরূপে তাতে হাজির থাকবেন বিখ্যাত চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং। রাজ্যশ্রী হর্ষবর্ধনের মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর বলে, এ খুব ভালো কাজ করেছো তুমি। ধর্মের আশ্রয় ছাড়া মানুষের বড় আশ্রয় আর কি আছে? সব ধর্মের মূল কথাই তো এক। এই ধর্ম মহাসম্মেলনকে সফল করে তোলার দায়িত্ব তোকেই নিতে হবে বোন। আমি? এবার চমকে ওঠে রাজ্যশ্রী। না না, এত বড় দায়িত্ব আমি বোধহয় পালন করতে পারবো না। তোকে পারতেই হবে বোন। এ ধর্ম সম্মেলন হচ্ছে তোরই স্বামীর রাজ্য কনৌজে। তাছাড়া বৌদ্ধ ভিক্ষু দিবাকর মিত্রেরও অভিমত এই মহাযজ্ঞের আয়োজন করার সবচেয়ে উপযুক্ত আজ তুই। অশ্রু গড়িয়ে পড়ে রাজ্যশ্রীর দু চোখ বেয়ে। চোখ দুটো বুজিয়ে অস্ফুটে বলে, বেশ, আমি রাজি। রাজনন্দিনী রাজ্যশ্রীর শেষ জীবন কেটেছিল বৌদ্ধ ধর্মের ছত্রছায়ায় এবং দীন দুঃখী অনাথ আতুরের সেবায়। প্রতি 5 বছর অন্তর প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমে যে বিরাট মেলার আয়োজন করেছিলেন হর্ষবর্ধন, তাতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হতো। মেলার শেষ দিনে ভাই বোন নিজেদের সব ঐশ্বর্য নিঃশেষে দান করে দিতেন দুর্গত গরিব প্রজাদের মধ্যে। ফিরে যেতেন সর্বহারা ভিক্ষু ভিক্ষুণীর মতোই। রাজ ঐশ্বর্যের মধ্যে ভোগের পরম লগ্নেও যে তৃপ্তি পায়নি, ত্যাগের মহাদীক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত সে আনন্দ লাভ করেছিলেন রাজনন্দিনী রাজ্যশ্রী। আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।